50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান দেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতে আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা। এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আমজনতার আজকের বিষয়ে গ্যালন গ্যালন মদ। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মুজিবুল হক চূন্য, এমপি, জাতীয় পার্টি থেকে নির্বাচিত, কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য। কিন্তু প্রথম প্রশ্নটা আমি তাকে করছি না, তার কথা এই কারণে বলছি যে তিনি আসলে আলোচনাটা শুরু করেছিলেন সংসদে। আমি শুরুর প্রশ্নটা করব রেজাউল করিম, এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, আওয়ামী লীগ থেকে নির্বাচিত, পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য। তাকে আমি প্রশ্নটা করতে চাই, মুজিবুল হক চুন্নু একটি যৌক্তিক প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদে আজ। সেটা হচ্ছে যে 50-60 লাখ টাকা দিয়ে আলোচিত ক্লাবগুলোর সদস্য হতে হয়। সরকারি কর্মকর্তারা এখানে কিভাবে সদস্য হন? মানে এত টাকা তারা পান কোথায়? প্রশ্নটার কি আমি জবাব দিব? আপনি জবাব দিলে ভালো হয়, আপনি সরকারের অংশ, প্রশ্ন তো সরকারের কাছেই থাকবে। দেখুন, সরকারি কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ে লোকজন কিন্তু ক্লাবের সদস্য হয়। যিনি এই প্রশ্নটা উত্থাপন করেছেন জনাব মুজিবুল হক চুন্নু, উনিও একসময় মন্ত্রী ছিলেন এবং আমার পূর্বেই মন্ত্রী ছিলেন। আবার আপনার সঙ্গে যে আলোচক এখানে আছেন হারুনুর রশিদ, তিনিও একাধিকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। আমার ব্যক্তিগত ধারণা যে সরকারি কর্মকর্তারা যদি নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে বেতন ভাতাদি পান, তার মধ্য থেকে যদি তিনি সাশ্রয় করতে পারেন বা তার পরিবারের অন্য কোনো আয়ের উৎস থেকে থাকে, পরিবারের অন্য কোনো সদস্য কোনো আয়ের উৎস থেকে থাকে, সেখান থেকে যদি সাশ্রয় করতে পেরে থাকেন সেটা ভিন্ন কথা। আর তা না হলে সরকারি কর্মকর্তাদের ক্লাবে এত টাকা দিয়ে সদস্য হওয়াটাকে আমার কাছেও অযৌক্তিক মনে হয় এবং নিশ্চয়ই এই বিষয়টাকে খতিয়ে দেখা যেতে পারে। মোহাম্মদ মুজিবুল হক চূন্য, এমপি, এখন আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই। আপনার প্রশ্নটা আমি রেজাউল করিম এমপিকে করেছি। তিনি যে উত্তর দিয়েছেন সেটাতে কি আপনি কনভিন্সড কিনা? তিনি বলেছেন সম্ভব যদি তারা সাশ্রয় করতে পারেন, যদি তাদের আত্মীয়দের অন্য কোনো আয়ের উৎস থাকে। আপনি কি এই উত্তরে কনভিন্সড কিনা? জি, আমি রেজাউল করিম মাননীয় মন্ত্রী যেটা বলেছেন এটা আসলে যুক্তি আছে, যৌক্তিকতায় বলেছেন। তবে আমাদের দেশে হয় কি, দেখা যায় আপনি দেখবেন যে অনেক সরকারি কর্মকর্তা ছেলেপেলে বিদেশে থাকে, তখন বলে যে কিভাবে বিদেশে লেখাপড়া করে, বলে যে তাদের মামারা, তাদের মানে এই খালারা, ওরা ওই খালা মামারা থাকে বিদেশে, তারা লেখাপড়া করায়। এইটা মানে ওই কোন আত্মীয় অন্য কোন সোর্স থাকে, কোন সরকারি কর্মকর্তার তার ভাইয়ের বা তার কোন আত্মীয় সেই টাকা দিয়ে যদি মেম্বার হন, তো সেই সোর্সের টাকাটাও কিভাবে আসলো, সেটাও কি সেই লোকগুলো কি গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেয় কিনা? কারণ একটা জিনিস আপনি খেয়াল করবেন যে এই ক্লাবে আপনার অনেক ক্লাব আছে 1 কোটি টাকা লাগে, অনেক ক্লাব 50 লাখ টাকা, অনেক ক্লাব 15 লাখ 25 লাখ। এত টাকা দিয়ে মেম্বার হওয়ার কারণটা কি? এত টাকা দিয়ে এর মধ্যে কি আছে যে এত টাকা দিয়ে মেম্বার হওয়া লাগবে? কারণ একজন, আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা, আমার স্ত্রী একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, অতিরিক্ত সচিব লেভেলের। একজন সরকারি কর্মকর্তা সারা জীবনে 50 লক্ষ টাকা তিনি জমাইতে পারেন, আমি এটা বিশ্বাস করি না। কারণ তার পরিবার, তার ছেলে মেয়ে লেখাপড়া করো, সেই মানে চালানোটাই খুব কষ্ট হয়ে যায়। সেখানে শুধুমাত্র আমি সরকারি কর্মকর্তা বলবো না, ইভেন বিজনেসম্যান, অনেক বিজনেসম্যান যারা নাকি সদস্য হন, তারা যে এই টাকাটা যে এখানে দেন, তারা কি আদৌ এই টাকাটা কি লিগ্যাল মানি? তারা কি গভর্নমেন্টের যে ট্যাক্স দেওয়ার কথা, সেই ট্যাক্স কি তারা সম্পদের ট্যাক্স তারাকে দেন? তারপরে আপনার আরো বিভিন্ন ব্যক্তি যারা নাকি এই ক্লাবে যান, অনেক মানুষ আছেন যারা নাকি বুদ্ধিজীবী অনেক আছেন, তারাও সেই বুদ্ধিজীবীরাও যারা নাকি এই সমস্ত ক্লাবের মেম্বার,
তারাও তাদের আয় কি, তারা তাদের ইনকাম ট্যাক্স কতটুকু দেন। কারণ একজন মানুষ যদি 50 লাখ টাকা 40 লাখ টাকা ক্লাবের সদস্য হয়, তা নিশ্চয়ই তার এরকম অনেক আয় আছে। সে আয়ের কি তারা সে আয়ের যে আপনার ইনকাম ট্যাক্স দেন কিনা, এটা আমি এইগুলি দেখার জন্য আসলে মানে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি। আরেকটা বিষয় হলো এই সমস্ত ক্লাব একটা প্রাইভেট কোম্পানির মতো লিমিটেড কোম্পানি সেটা থাকতে পারে, কিন্তু ওইখানে যারা যান দেখেন আমাদের কিন্তু জুয়া আমাদের আইনে নাই। জুয়া যদি বাইরে কোনো জুয়া হয়, ইভেন আমাদের গ্রাম এলাকায় তাস খেলার জুয়া, ষাঁড় লড়াই জুয়া আছে, এইগুলি হয়, এইগুলি আমরা বলি পুলিশ ধরে যাতে জুয়া না হয়। কিন্তু এই সমস্ত ক্লাবে যে জুয়া হয় লক্ষ লক্ষ টাকার, সেই জুয়ার আমরা শুনি নাই যে এই সরকার কিছুদিন আগে জুয়ার বিষয়ে যথেষ্ট অ্যাকশন নিচ্ছেন, কিন্তু বাইরে এই সময় দামি ক্লাবে কোন ধরতে গিয়ে কোনো রেড হয়েছে আমি জানি না। এবং এই যে সমস্ত ক্লাবে বার আছে পারমিটেড বার ওকে, বা যারা নাকি এই বাড়িকে মদ খান, এই মদ খাওয়ার জন্য লাইসেন্স লাগে, সবাই মদ খেতে পারে না। এখানে শুধুমাত্র লাইসেন্সদারি মদ খান নাকি লাইসেন্সদারি ছাড়া মদ খান, আপনি সব বিষয়ে দেখভাল করার জন্য, দেখার জন্য, খতিয়ে দেখার জন্য আজকে শুনলাম জাতীয় সংসদে আপনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মুজিবুল হক চুন্নু, আপনি সমর রেজাউল করিমের উত্তরে কিছুটা কনভিন্সড, কিছুটা না সেটা বোঝাই গিয়েছে। আপনিই বলেছেন আসলে আপনার স্ত্রীও একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তার পক্ষে এতটা টাকা জমিয়ে আসলে সেই লাইসেন্স নেবার মতো বাড়তি টাকা হয়নি। সেই কারণেই হয়তো মুজিবুল হক চুন্নু সরকারি কর্মকর্তাদের অনেকেরই স্ত্রী বা শালিকার নামে বাড়ি থাকে, তাদের নিজেদের নামে আসলে কিছুই থাকে না, সেইটা একটা কারণ হতে পারে। আমি একটু মোহাম্মদ হারুনুর রশিদ এমপির কাছে যেতে চাই। বিএনপি থেকে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, যুগ্ম মহাসচিব বিএনপি। আমি আপনার কাছে জানতে চাই, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই নাকি মদের লাইসেন্স দিয়েছেন। সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সংসদে এমনটাই বলেছেন। তিনি বলেছেন যারা অপরাধের শুরু করেছে তাদের আগে বিচার করা উচিত। তাহলে তো দেখছি সবার আগে বিএনপির বিচার শুরু হওয়া উচিত। বিষয়টা কি এমনই নয়? ধন্যবাদ। আজকে যমুনা টেলিভিশনের আমজনতার এই অনুষ্ঠান আমাকে সংযুক্ত করার জন্য এখানে আজকে অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন মাননীয় মন্ত্রী, আইন অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ জনাব সমর রেজাউল করিম। আজকে এখানে সংযুক্ত হয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলের অন্যতম সংসদ সদস্য জনাব মুজিবুল হক চুন্নু ভাই সহ আজকের যমুনা টেলিভিশনের দেশ বিদেশের দর্শক শ্রোতা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জাতীয় সংসদে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি হয়েছে, মাননীয় মন্ত্রী সূচনা লগ্নে যে কথাটি বলেছেন, সংক্ষেপে উনি যেহেতু একটা দায়িত্বশীল জায়গায় রয়েছেন, আমি ওনার সাথে এ ব্যাপারে একমত। আমি কোনো অনুমান নির্ভর কথা বলে কাউকে আঘাত করতে চাই না। এখানে মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছে খতিয়ে দেখাতে যেতে পারে। আজকে বাস্তব অবস্থা হচ্ছে কি, দেশে আইনের শাসন জবাবদিহিতার বড় একটি সংকট। এই বড় সংকটগুলোর কারণেই কিন্তু আজকে এই সংকটগুলো আরও বিস্তৃত হচ্ছে, ঘনীভূত হচ্ছে। মদের লাইসেন্স জিয়াউর রহমান ওই সময় আপনার দেশ স্বাধীনতার পর মাত্র কয়েক বছর বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন, একটার পর একটা আইন, তখন বহু আইন প্রণয়ন হয়েছে, কিন্তু সব আইন তো তখন পড়ে যেতে পারেননি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসছেন তখন এই যে মদের যে ব্যবহার, যথেচ্ছ ব্যবহার, হাটে বাজারে যেখানে সেখানে যত্রতত্র, এটিকে একটা আইনের কাঠামোতে নিয়ে আসার জন্য, যেমন আমরা গত পরশুদিন পার্লামেন্টে নতুন দুটো আইন পাশ করলাম, হজ নিবন্ধন আইন, আপনার শিশু কেয়ার আইন। এই আইনগুলো রিসেন্টলি 2021 আমরা এই প্রথম সংসদে আইন পাশ করলাম। জিয়াউর রহমানের সময় আইনটি তৈরি করা হয়েছিল। এ যাবত ওই আইনের কোনো সংশোধন, পরিবর্তন, বিয়োজন কিচ্ছু করা হয়নি। প্রায় আপনার 45 বছর আগে এই আইনটি হয়েছে, প্রায় 44-45 বছর আগে। বিষয়টি হচ্ছে যে আজকে যে বিষয়টি মুজিবুল হক চুন্নু জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে, সেইটিকে আমি মনে করি আওয়ামী লীগের একটা জিনিস আমি লক্ষ্য করি সবসময়, যে নিজেদের দোষ, নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য আপনি কোথায় 40-50 বছর আগে চলে গেলেন। বিষয়টা হচ্ছে যে সংকটটার কথা উনি বলেছেন, যে গ্যালন গ্যালন মদ বা ঢাকার অভিজাত হোটেলগুলোতে বেআইনি এই সমস্ত কর্মকাণ্ড চলছে, এগুলো খতিয়ে দেখা দরকার। এটা ওনার দাবিটা যৌক্তিক। তো মাননীয় সিনিয়র সদস্য যদি এই বিষয়ে, যেমন সমর রেজাউল করিম বললে যে খতিয়ে দেখা দরকার, এটা বললে কিন্তু যথেষ্ট ছিল, কিন্তু সেটাকে না করে আপনার কোথায় তিনি আপনার শিবের গান গাইতে কি বলে আপনার ভাঙা, সেটা শুরু করলেন উনি। এই ধরনের আসলে হচ্ছে কি দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা আমি মনে করি যে আজকে পার্লামেন্টে যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সারা দেশে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো বাংলাদেশে যেহেতু বর্তমান সময়ে একটি জবাবদিহিতার বড় সংকট রয়েছে। মুজিবুল হক চুন্নু আরও বলেছেন যে আজকে আমাদের ব্যবসায়ী বা আপনার আমলাদের
বা বিভিন্ন ব্যক্তিদের যে সন্তানরা বাইরে লেখাপড়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লেখাপড়া করছে, এই জিনিসগুলো যদি আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আজকে দুর্নীতি নিয়ে যে আমাদের ব্যাপক কথা হচ্ছে, দেশে দুর্নীতি আজকে ক্যান্সারে পরিণত হয়েছে, তাহলে কিন্তু যারা এই কাজগুলো করছে তারা সতর্ক হবে এবং এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এটি মূল বিষয়। এই আলোচনাটা যেহেতু আজকে আমজনতার কথা বলছেন, আমি মনে করি দেশের একটি বড় সংকট, এই সংকট থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের জবাবদিহিতা এবং আইনের শাসন যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে এই সংকটগুলো আমরা মোকাবেলা করতে পারবো। আমি একটু সম রেজাউল করিম এমপির কাছে আবার যেতে চাই এবং মাননীয় মন্ত্রী, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, সংসদে আলোচনা হয়েছে, বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে, লাইসেন্সটা কে দিয়েছে, কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, এবং এখানে মুসলিমদের অমুসলিমদের জন্য কি বিধান রাখা হয়েছে সেসব নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছে। একটা বিষয় আমি আপনার কাছে পরিষ্কার হতে চাই, ধরেন মদের লাইসেন্স বিএনপি দিয়েছে মানলাম, কিন্তু সেই লাইসেন্স দিয়ে আওয়ামী লীগ কি করছে? মানে অপব্যবহার আসলে কোন আমলে বেশি হচ্ছে বলে আপনি মনে করেন? দেখুন, ওই মদের লাইসেন্সের সঙ্গে মাদক দ্রব্য সেবন করা এবং এই সেবন করার পরবর্তীতে যে মদ্যপ অবস্থায় বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড করা, আবার যাদের অবৈধ অর্থ হয়ে যায় তারা যেমন ক্যাসিনো, জুয়া, বিভিন্ন ঘটনায় মানে অনৈতিক বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত হয়। এই জড়িত হওয়ার প্রাসঙ্গিকতা নিয়ে শেখ ফজলুল করিম সেলিম কথা প্রসঙ্গে বিষয়টা নিয়ে আসছেন প্রাসঙ্গিকভাবে। এখন আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে যে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার প্রসঙ্গটা। বিএনপির সংসদীয় নেতা জনাব হারুন সাহেব বলেন চমৎকার, পার্লামেন্টও ভালো বলেন, এখানেও ভালো বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আইনের শাসন এবং জবাবদিহিতা আছে বিধায় কিন্তু বড় বড় ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা কখনো গ্রেপ্তার হয়নি। তারা আমাদের দলের নাম ব্যবহার করা বা দলের কেউ কেউ পদবিতে থাকলেও কিন্তু তারা পরিত্রাণ পায়নি। বিভিন্নভাবে যারা লাইসেন্সহীন অবস্থায়ও মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা অন্যান্য ঘটনায় সম্পৃক্ত হয়েছিল, আপনি ধরুন ইয়াবাদ থেকে শুরু করে বাবা নানা রকম মাদক দ্রব্য, সেই সকল বিষয়ের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের যতটা কঠোরভাবে আইনের আওতায় আনা হয়েছে, যত লোক গ্রেপ্তার হয়েছে, যাদের বিচার হয়েছে, এমনকি ক্ষমতাসীন দলের পদ পদবিতে থাকা ব্যক্তিদের এ জাতীয় মামলার অভিযোগে দণ্ডিত হওয়ার মতো রেকর্ড কিন্তু অতীতে কোনো দিন নাই। সেটা হয়েছে কি কারণে? যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার মনে করে যে আইনের শাসন এবং জবাবদিহিতাকে নিশ্চিত করতে হবে। আমি প্রাসঙ্গিকভাবে যদি বলি, দেখুন আইনের শাসন হচ্ছে সবকিছু আইনসঙ্গতভাবে হবে। যখন কোনো অপরাধীকে পরিত্রাণ দেওয়া হয় তখন কিন্তু অন্যান্য অপরাধীরা উৎসাহ বোধ করে। যেমন আমি যদি সিম্পলি বলি, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের বিচারটা যদি করা হতো তাহলে অন্যরা কিন্তু অপরাধ করতে সাহস পেত কিনা সে প্রসঙ্গটা থাকে। অতীতের রেকর্ড থেকে আসে যে বঙ্গবন্ধু সহ ৭৫-এর ১৫ আগস্টে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন তাদের বিচার না করে ইন্ডেমনিটি যে অর্ডিন্যান্সটা হয়েছিল, সেই অর্ডিন্যান্সটাকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাক্ষরে আইনে পরিণত করা হয়েছিল। তখন কিন্তু একটা শ্রেণী বুঝলো যে না, মানুষ খুন করলে বিচার হবে না, রাষ্ট্র প্রোটেকশন দেবে। যে একটা অন্যায় আরো অন্যায়ের জন্ম দেয়। এই জায়গাটায় আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন শুদ্ধি অভিযানের কথা, সেই সময় রাজধানী বিভিন্ন ক্লাবে অবৈধ ক্যাসিনো মাদকের বিরুদ্ধে অভিযান চলেছিল। তবে আবার ভিন্ন কথাও আছে, বড় বড় অভিজাত অনেক ক্লাব মানে সাধারণ মানুষে চিনে না, কিন্তু অভিজাত মানুষরা চেনে, এমন অনেক ক্লাবই কিন্তু কোনো ধরনের তদারকিই হয়নি, অভিযানও চালানো হয়নি। এক্ষেত্রে কি পিক অ্যান্ড চুজ নীতি অনুসরণ করা হয়েছিল কিনা? না না না, এটা বিষয়টা এরকম না। কোনো ক্লাবকে আলাদাভাবে পিক অ্যান্ড চুজ করা হয়নি। যে ক্লাবের লিগ্যাল লাইসেন্স রয়েছে সেখানে নিয়মের অধীনে তারা করছে, তাদের অবস্থানটা একরকম। আবার বড় কয়েকটি ক্লাব কিন্তু তাদের যে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড, যেমন কেউ ভ্যাট দেয়নি, ট্যাক্স দেয়নি বা অনিয়মিত কাজ করেছে, তাদের কিন্তু বড় আকারের জরিমানা করা হয়েছে, ক্লাবের কার্যক্রম কিন্তু স্থগিত করা হয়েছে, কেউ কেউ উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন। এইখানে পিক অ্যান্ড চুজের কোনো জায়গা নাই। তবে একটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে, বিস্তৃত পরিসরে যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধীদের কিন্তু ওভারনাইট আমরা সবকিছু শেষ করে ফেলতে পেরেছি এ কথা বলা যাবে না, কিন্তু সামগ্রিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া
প্রক্রিয়া গ্রহণ করা, তাদের জবাবদিহি করা, আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যে পদক্ষেপগুলো প্রয়োজন সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে, সেগুলো নেওয়া হয়েছে। তবে ওভারনাইট সবকিছু পরিবর্তনও হয়ে যায়নি, সেটাও আপনি স্বীকার করে নিলেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন জুলহাস আলম, ব্যুরো চিফ, অ্যাসোসিয়েট প্রেস, এপি। আমি জুলহাস আলম, আপনাকে একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি একজন সাংবাদিক, নিশ্চয়ই নিরপেক্ষ উত্তর আপনার কাছ থেকে পাবো। লাইসেন্স কে দিয়েছে সেটা জরুরি বিষয়, নাকি প্রয়োগ কিভাবে হচ্ছে সেটা জরুরি বিষয়, নাকি দুটোই জরুরি বিষয়? ধন্যবাদ বিপুল আপনাকে। মূল বিষয় আসলে আমরা কোন দুনিয়াতে বাস করি সেটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মদের লাইসেন্স দেওয়া হয় না, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমাদের সর্বশেষ যে আইন যেটি আছে 2018 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক, প্রাপ্তবয়স্ক নাগরিক পারমিটধারী হলে তিনি অ্যালকোহল গ্রহণ করতে পারেন। সো এটা মানে এটা নিয়ে ধোঁয়াশা তৈরি করা বিষয়টা বোধহয় এরকম না, বিষয়টা এরকম না জুলহাস আলম। একটু আইনের মধ্যে একটু বিষয় আছে যে সে মেডিকেল একটা সার্টিফিকেট তার লাগবে, যে তাকে আপনাকে আমি বলছি পারমিট মানে হচ্ছে সেখানে মেডিকেল সার্টিফিকেট, একজন সিভিল সার্জন অথবা একটি মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক পর্যন্ত তারা যদি অনুমোদন দেয় তাহলে তারা এটা খেতে পারে। সেটাই বলছি। পারমিট মানেই হচ্ছে ওখানে অনুমোদন আছে, তাহলে সে পারমিট পাবে। কেমন? সো বিষয়টি আইনে স্পষ্ট করে বলা আছে যে সকল নাগরিক বাংলাদেশে সেটি পাবে। এছাড়া যাদেরকে আমরা একটি বিশেষ শ্রেণী, চা শ্রমিক, কিছু শব্দ এখানে উল্লেখ করা আছে স্পেসিফিক্যালি, তারা ওই দেশীয়ভাবে যেসব উৎপাদিত হয় সেগুলো কিন্তু তারা খেতে পারবে, এরকম একটা আইন আছে। এবং এটা নিয়ন্ত্রণ করতে গেলে এর চোরাচালান, এর অপব্যবহার ইত্যাদি ক্ষেত্রে কি ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে হবে সেগুলো কিন্তু স্পষ্ট করে বলা আছে। বিষয়টি লাইসেন্স দেয়া লাইসেন্স না দেওয়ার বিষয় না। ইয়াবা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। কে লাইসেন্স দিয়েছে ইয়াবা ব্যবসা করার জন্য? বাংলাদেশে সারা বাংলাদেশে এখনো ফেন্সিডিলের রমরমা ব্যবসা, হাজার কোটি টাকার ব্যবসা আছে ইয়াবার। এটা কে না জানে? কে লাইসেন্স দিয়েছে ইয়াবার? সেটার তো কোনো লাইসেন্স নেই। কিন্তু যারা অ্যালকোহল গ্রহণ করেন এসব ক্লাবে অথবা ব্যক্তিগত পর্যায়ে অথবা বিভিন্ন আদার প্রতিষ্ঠানে, সেগুলো কিন্তু একটা নিয়মের মধ্যে। যে কথাটি তিনজন প্রাজ্ঞ রাজনীতিক আমি বলবো তারাই সবচেয়ে ভালো জানেন কি করে একজন সরকারি কর্মকর্তা 50-60 লাখ টাকা দিয়ে ক্লাবের সদস্য। এই উত্তর তো তাদের চেয়ে ভালো কেউ জানেন না। এখানে বাকি যে তিনজন আলোচক আছেন তাদের চেয়ে ভালো এই বাংলাদেশে আর কেউ জানেন না কি করে হয়। এবং আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কানাডার বেগমপাড়া, সেখানে বেশিরভাগ হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তাদের স্ত্রী, তারা বাড়ির মালিক, তারা তাদের ইনভেস্টমেন্ট আছে। তো এগুলো তো ওপেন সিক্রেট। আমরা যদি ভান করি যে আমরা বুঝতে পারছি না, আমরা জানি না কি হচ্ছে, সেটা কিন্তু খুবই দুঃখজনক। কারণ জনগণ কিন্তু সবই বুঝতে পারে। একজন ইউনোর বাসায় আমি তাকে অ্যাকিউজ করছি না, তিনি অপরাধী কিনা আমি জানি না, কিন্তু একজন ইউনোর বাসায় যখন 40 লক্ষ 50 লক্ষ টাকা ক্যাশ পাওয়া যায়, আমাদের ঘটনা তো ঘটেছে নিকটতে, সেটি কি খুব অবাক হওয়ার বিষয়? আমি আপনাকে পই করে হিসাব করে দিতে পারবো যে একজন ইউনো কত জায়গা থেকে কতভাবে কামাই করতে পারে একদম দুর্নীতির মাধ্যমে। এবং রাজনীতিবিদদের ছত্রছায়া ছাড়া যে সরকারি ক্ষমতায় থাকুক, রাজনীতিবিদদের ছত্রছায়া ছাড়া কোনো প্রশাসনের কর্মকর্তার সাহস হওয়ার কথা না যে সে দুর্নীতি করবে। তো রাজনীতিবিদরা এখান থেকে সরে যেতে পারে না, বা তারা দায় মুক্তি পেতে পারে না, তাদেরও জবাবদিহিতার একটা বিষয় আছে। তো শুধুমাত্র সংসদের কোন সরকারি কর্মকর্তার বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আজকে যদি একইভাবে একজন আমাদের মাননীয় সংসদ সদস্যের উল্টো দিকে যদি আজকে একজন সরকারি কর্মকর্তাকে বক্তৃতা দিতে দেওয়া হতো, তাহলে তিনিও কিন্তু আঙ্গুলটি দেখাতেন যে কিভাবে কি হয়। যার জন্য হয়েছে বাস্তবতাটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের বাস্তবতা হচ্ছে এইটুকু যে জবাবদিহিতা, আইনের শাসন, স্বচ্ছতা এবং জনগণের কাছে দায়বদ্ধতা, এই জায়গাগুলো তো পরিষ্কার করা দরকার। শুধুমাত্র কে লাইসেন্স দিয়েছে, কে দেয়নি, কে এখন কি করলো, কোন ক্লাব কি করলো, আপনি সমস্ত কিছু বন্ধ করেছেন। এই বাংলাদেশে কোনো বিনোদনের জায়গা আছে? আপনি এক একটি নেইবারহুড ঢাকা শহরে, সেখানে কোনো থিয়েটার জায়গা নাই, থিয়েটার করার জায়গা নাই, কোনো আর্ট গ্যালারি নাই, সেখানে কোনো বড় লাইব্রেরি নাই। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ের লাইব্রেরি এসে গাড়ি এসে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, কেউ দিকে ফিরে তাকায় না। আপনার বাচ্চাদের খেলার জায়গা নেই, মানুষের একটা খোলা জায়গায় যাওয়ার জায়গা নেই।
যাদের পয়সা আছে তারা একটা সোশ্যাল ক্লাবে যায়, তারা সেখানে সুইমিং করে, সেখানে লাইব্রেরি আছে সেখানে খেলে, তারা ওখানে বসে কার্ড খেলে, সেখানে তারা জিমে যায়, সেখানে তারা টেনিস খেলে, সেখানে তারা খাওয়া দাওয়া করে, পরিবার নিয়ে যায়। আমরা আজকে ক্লাবকে কেন টার্গেট করেছি? আমরা সবাই মিলে আয়োজন করেছি। আর সারা পৃথিবীতে ক্লাব কালচার আছে। আপনি কোথা থেকে, কোন দুনিয়াতে আমি বাস করছি? আমি কি বাংলাদেশের বাইরে? এই জায়গাটি কিন্তু বুঝতে হবে। কিন্তু প্রশ্নটি হলো যে কিভাবে এটি পরিচালিত হচ্ছে। এখানে অবৈধ কোনো কর্মকাণ্ড হচ্ছে না, এখানে আইনের বাইরে, নিয়মের বাইরে। এখন আপনি প্যান্ডেমিকের সময় 10টার সময় সমস্ত ক্লাব বন্ধ হয়ে যাওয়ার কথা, কেন সেদিন সেই বোট ক্লাবে সে ঘটনা ঘটলো? কোন ক্লাব কি সে অবৈধ জায়গা দখল করে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছেন জুলহাস আলম, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছেন। আমি মুজিবুল হক চুন্নুর কাছে একবার যাই। জুলহাস আলম জি, একটা কথা দিয়ে শেষ করুন। জি, সেটি হচ্ছে যে আমি একটি উদাহরণ দিতে পারি। উত্তরার একটি ক্লাব, একটি স্কুল, একটি মেডিকেল কলেজ কারা দখল করেছে? এটি অরিজিনাল রাজুকের ম্যাপ মানচিত্রে ছিল। এটা একটা পার্ক হবে, একটা মসজিদ হবে, একটা নেইবারহুড পার্ক হবে। আপনি উত্তরার যদি এটা একটা উদাহরণ, সেখানে এই 3টি প্রতিষ্ঠান হয়েছে। একটা ইংলিশ মিডিয়াম স্কুল, একটি একজন বড় ব্যক্তি যিনি রাজনীতিবিদ, তারই ছত্রছায়ায় সেখানে একটা মেডিকেল কলেজ হয়েছে, এবং তাদেরই ছত্রছায়ায় সেখানে একটি ক্লাব হয়েছে। তো এই জায়গাতে একটি জায়গার কোনো পার্কিং ব্যবস্থা নেই। তাহলে কি হলো? আপনি আইন ভেঙে ক্ষমতা প্রয়োগ করে যেখানে পার্ক হওয়ার কথা সেখানে আপনি ক্লাব করবেন। এখন আপনি ক্লাব, সেই ক্লাবে অন্যায় হবে, সেটাই তো স্বাভাবিক, তাই তো জুলহাস আলম? আমি একটু মুজিবুল হক চুন্নুর কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই। মুজিবুল হক চুন্নু, আপনি বলেছেন যে পরিমনির যে ঘটনা সেটা বোট ক্লাবে, মানে সেই জায়গার, ওই জায়গার একজন মালিক আছে, তিনি যেতেও পারেন না, এসব দেখতে হবে। আপনি সংসদ নেতাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন, তাকে দেখতে অনুরোধ করেছেন, কিন্তু ওই ক্লাবের সভাপতি তো পুলিশ প্রধান মুজিবুল হক চুন্নু, তাহলে কেন জায়গার মালিক তার জায়গায় যেতে পারবেন না? দেখুন, আসলে সেই জায়গার মালিক কেউ আছে কিনা এটা আমরা জানি না। এটা ফেসবুকে দেখেছি একজন ব্যক্তি, তিনি দাবি করছেন যে এই জায়গা তিনি লিজ দিয়েছেন, তিনি দখল পাচ্ছেন না, এখানে জোর করে ওই বোট ক্লাবটা করা হয়েছে। এটা আদৌ সত্য কিনা জানি না, যেহেতু ফেসবুকে দেখেছি সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার দৃষ্টি আকর্ষণ করছে যে এটা এই ধরনের ব্লেম কিনা, এটা যাতে দেখা হয়। কারণ যেহেতু এখানে অনেক সরকারি কর্মকর্তা জড়িত আছেন, যদি এরকম কোনো জোর করে করা হয় তাহলে এটা তো ঠিক না, এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সেটা খুব আসলে দেখার জন্যই কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। জি, মুজিবুল হক চুন্নু, একটা বিষয়কে বলবেন, এটা আমি জানার জন্য বলছি, মানে আজকে হঠাৎ করে আপনি এই প্রসঙ্গটি সংসদে তুলেছেন। আপনাদের দলের একজন এই ঘটনার সাথে জড়িত একটি মামলায় আটক বলেই কি আপনি আজকে এই বিষয়টি উত্থাপন করেছেন কিনা জাতীয় সংসদে? দেখুন, আমার দলের একজন এই মামলা আটক, ঠিক আছে, এটা আটক, আমি তাকে চিনি, যিনি আটক, তিনি আমাদের দল করেন, তিনি ভালো লোক। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তার মামলা হয়েছে, সেই আইন অনুযায়ী যা ব্যবস্থা হবে, দুষ্কর্তা তার সাজা হবে, সেটা হোক। সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য একটা, যে আসলে এই ঘটনার আমরা যেটা দেখতে পারলাম, যে এই ফেসবুকে দেখলাম যে এই ক্লাবে, এই উত্তরা বোট ক্লাবে, এখানে আরো সময় কেউ গেল, যাওয়ার পর এখানে ঢুকলো, এখানে আবার মদ নেওয়া আলোচনা, মদ টানাটানি। আবার দেখলাম যে গুলশানের আরেকটা ক্লাব, তারাও বলছে এর আগে ওইখানে গেছে। তার মানে কি, আমার একটা ধারণা হলো, এবং মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে যে তাহলে এই সমস্ত যে ক্লাব এগুলি কি হয়, এটা একটা মানুষের মধ্যে ধারণা। আমরা তো মানুষের কথাটাই, মানুষের যে মনের কথা সেটাই তুলে ধরি পার্লামেন্টে। যে আমার বন্ধু বান্ধব, আত্মীয় অনেকে বলছেন যে আসলে এই সমস্ত ক্লাবে যারা যায়, যে অনেক বড় লোক, ক্লাবে তো সব বড় লোকরা যায়, আমাদের মধ্যে গরিব তো ক্লাবে যেতে পারে না। আমার মতো মানুষ খুবই গরিব। আমি এই পর্যন্ত কোন ক্লাব, ঢাকায় কোনো ক্লাবে আমি আজ পর্যন্ত চিনি না, যাবতীয় কথা মেম্বার তো প্রশ্নে আসে না, ক্লাবগুলো আমি চিনি না। তা আমরা যদি এত বড় লোকে যায়, কেন যায়, কিভাবে যায়, সেই প্রক্রিয়াটা আপনি আসলে বুঝতে চেষ্টা করেছেন, তাই তো? এবং আপনি যেহেতু যেতেই পারছেন না, সেই বিষয়ে একটা ক্ষোভও নিশ্চয়ই আপনার আছে। যে আমার কোনো কিছু শুনেন, এই ক্লাবে যাওয়ার ব্যাপারে আমার কোনো ক্ষোভ নাই, কারণ আমি ক্লাবে আমার যাওয়ার কোনো মানসিকতা নাই। আমার মানসিকতা, আমি থাকি আমার বাসায়, আমার এলাকার লোকজন আছে, আমি আমার ফ্যামিলি মেম্বারকে সময় দিই। ক্লাবে যাওয়ার মতো আমার কোনো ওই অভ্যাস নাই বা কোনো মেন্টালিটিও নাই। প্রশ্ন হলো যে এই যে আলোচনাগুলো হচ্ছে, এই যে
ক্লাবে গেল, এই ক্লাবে গিয়ে সমস্ত এই যে এই কথাবার্তাগুলি, এইগুলি একটা ক্লিয়ারিফিকেশনের জন্য জনগণের একটা স্বচ্ছ ধারণা, জনগণের যে কথাটা সেটাই আপনি আসলে সংসদ ভবনে উত্থাপন করেছেন, জাতীয় সংসদে সেটাই আপনি উত্থাপন করেছেন। আমি একটু মোহাম্মদ হারুনুর রশিদ এমপির কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করিতে পারিবেন না এবং চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের অনন্য কোনো সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পান করিবার জন্য পারমিট প্রদান করা যাইবে না। আপনাকে সংসদে মুজিবুল বাশার মাইজ ভান্ডারী কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে এই আইনে কোথায় বলা আছে যে মুসলমানদেরকে অ্যালকোহল পান করতে দেওয়া যাবে না বা এই আইন শুধু অমুসলিমদের। আমি তো আইনটা পড়েই শোনালাম আপনাকে, আসলে আমিও আপনার কাছ থেকে একটু পরিষ্কার করে বুঝতে চাই আইনে কিন্তু কোথাও বলা নেই যে মুসলমান মদ খেতে পারবে না, বরং আমাদের দেশে প্রেক্ষাপটে খুব সহজেই একটা লিখিত ব্যবস্থাপত্র নিয়ে একটা পারমিট বের করা খুব কঠিন কিছু কিন্তু না। জনাব হারুনুর রশিদ, আপনি কেন সংসদে আসলে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি আমরা। জি ধন্যবাদ। আসলে এখানে আমাদের আজকে আলোচক অত্যন্ত রিচ আলোচক বৃন্দরা আছে এবং আমাদের বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী উনি কিন্তু আইন অঙ্গলের লোক এবং যেহেতু ওনার কিছু সীমাবদ্ধতাও আছে, যেহেতু সরকারের একটা দায়িত্বশীল জায়গায় আছে, স্বাভাবিক কারণে ওনাকে সরকারকেই কিন্তু এটা আপনার ডিফাইন করা লাগে, সরকারের পক্ষে কিছু কথা বলা লাগে। এখানে বিষয়টা হচ্ছে যে সরকার বলছে দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি বা সোচ্চার আছি। আমি একটা জিনিস বুঝি না রেজা ভাই, যে এইখানে আজকে যে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যারাকে দোষী সাব্যস্ত করে ধরা হচ্ছে এরা তো চুনোপুঁটি, এদেরকে ধরার মধ্য দিয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, এটা কিন্তু সঠিক নয়। আর আরেকজন আলোচক বলেছেন আমরা কিন্তু ক্লাবকে টার্গেট করিনি। আমি আপনাকে এই যমুনা টেলিভিশন উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে দেখেন, একজন নারী, সে চিত্র জগতের এক মেয়ে, সে আপনার যে যাতে অ্যাসল্ট হয়েছে বা সে নির্গৃহীত হয়েছে, সে বিচার দাবি করেছে। এখন তার চরিত্র কেমন, সে কি করে বেড়ায়, এটা আমার কাছে বিবেচ্য বিষয় না। যদি নারীরা আজকে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন কর্মক্ষেত্রে তারা সাফল্য রাখছে, সুতরাং এটা তার সে বিচার পাওয়ার অধিকার রাখে। জিনিসটা কিন্তু আমি সংসদে সূত্রপাত করেছি, এই ঘটনা লাগবে আজকে কয়েকদিন যাবত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখন আপনি যে বিষয়টা বললেন যে আমাদের এই মদের ব্যাপারে, এটা কিন্তু পবিত্র কোরআনে এবং আল্লাহ রসুলের হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে মদের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা আছে এবং যেটা আপনি আইন পড়ে শোনালেন এটা যথাযথই সঠিক। তার কারণ এখানে মদ আমাদের ইসলামিক ধর্ম অনুযায়ী নিষিদ্ধ, তবে আমাদের কোরআনের হাদিসের মধ্যে ব্যাখ্যায় বলা আছে যদি কোনো মানুষের চিকিৎসার জন্যে, বেঁচে থাকার জন্যে, তার ওষুধ হিসাবে বা তার জীবন জীবিকার জন্য প্রয়োজন হয় সেই সীমিত পরিমাণ বা যতটুকু, সেইটার জন্য সেটা বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ এটাকে আপনার তার জন্য যে ডাক্তারের লাইসেন্স নিয়ে এখানে কিন্তু তাকে একদম ওপেন করে দেওয়া হয়নি। যে সমস্ত অনেকে আপনার ড্রাগ অ্যাডিক্টেড, তাকে যদি হঠাৎ করে আপনি এখন ড্রাগ বন্ধ করে দেন, সে কিন্তু খুব দ্রুত মৃত্যুবরণ করতে পারে। যে কারণে এখানে সিভিল সার্জন, ডাক্তার সহ, আমি আইনটা দেখিনি, আপনি যদি আমাকে পড়ে শোনালেন, নিশ্চয়ই এটা ক্লিয়ার যে এখানে কিন্তু যে কোনো ব্যক্তির জন্য আপনার মদ ওপেন করে দেওয়া হয়নি। একটা শ্রেণী উল্লেখ করা হয়েছে যে এই শ্রেণীগুলো আপনার একটা নির্ধারিত পারমিশন নিয়ে তারা আইনটি করার সময় এটা কি মাথায় রাখা হয়েছিল হারুনুর রশিদ এমপি যে বাংলাদেশে একটা ব্যবস্থাপত্র জোগাড় করা খুব বেশি কঠিন কিছু না? না, সেটা যে আমি তো সেটাই বললাম, আপনার ব্যবস্থাপত্র তো পরের ব্যাপার। আপনি যদি আইনের শাসন জবাবদিহিতা না থাকে, এখন সিভিল কার পর আপনি তাহলে দায়িত্ব দিবেন? এই জায়গাটা তো আপনার রাখতে হবে। ডাক্তার, সিভিল সার্জন বা প্রশাসনের লোকরাকে দায়িত্ব তো সরকার দিবেই। তারা যদি তাদের প্রতি যদি আস্থা বিশ্বাস না থাকে, তাদের যদি দায়বদ্ধতা না থাকে, তাহলে তো আপনি আইন করে কি করবেন? আমরা তো আইনগুলো যে তৈরি করছি, আইনগুলো বাস্তবায়ন তো তাদের দ্বারাই আমাকে করতে হবে। সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে যে এই আইনটার যেখানে আমি বলেছি পার্লামেন্টে চ্যালেঞ্জ দিয়ে, আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আইনের মধ্যে মুসলমানদেরকে মদ্যপানের বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ ছিল না যখন এই আইনটা তৈরি হয়েছে। এবং এটাকে এখন তো আপনারা আরো মডিফাই করতে পারে বাস্তবতার নিরিখে। আজকে যে ঢাকা শহরের অভিজাত এলাকাগুলোতে আপনার রাত্রেবেলা মদ্যপান হচ্ছে, আপনার মালয়েশিয়াতে বা দুবাইতেও কিন্তু বিভিন্ন হোটেলে মদ্যপান হয়। কিন্তু এই জিনিসটাকে যদি আইনের বাস্তবতার নিরিখে কাঠামো নিয়ে আসে, একজন আমাদের আলোচক বললেন সাংবাদিক, যেখানে আমরা ক্লাবগুলোকে টার্গেট করিনি, ক্লাবগুলো যে নিয়মে যে আইনের কাঠামোতে চালা দরকার সে কাঠামো নিয়ম অনুযায়ী চলছে না, এটি হচ্ছে মূল বিষয়। এখন যে নিয়ম এবং কাঠামো অনুযায়ী চালানো উচিত সেটা আপনি জায়গায় নিয়ে আসেন, সেটার জন্য আইন প্রণয়ন করেন। আপনি এখানে
এগুলো দেখভাল করার কেউ নাই, এখানে আপনার টিনেজার ছেলেমেয়েরা, এখানে উঠতি বয়সের ছেলেমেয়েরা, এখানে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছে তারা এখানে গিয়ে সমস্ত আপনার নাচানাচি পার্টি করছে। এই জিনিসটা তো আমাদের সমাজে একটা বৈষম্য, একটা অস্থিরতা তৈরি হচ্ছে। এই জায়গাগুলোর ব্যাপারে তো আপনার আইন আপনাকে দেয়নি যে আপনি ওই হোটেলে গিয়ে এই সমস্ত অভিজাত এলাকায় গিয়ে আপনি এভাবে মদ্যপান করবেন, আপনি ওখানে সারা রাত্রি জেগে থাকবেন, জুয়া খেলবেন, এগুলো তো অনুমোদন দেয়নি। এই জিনিসটাই চুন্নু ভাই কিন্তু আজকে বুঝাতে চেয়েছে, কাউকে কাউকে প্রতি কটাক্ষ করে বা কাউকে আক্রমণ করে না। এই জিনিসগুলো যদি একটা আইন প্রণয়ন করে কাঠামোর মধ্যে আনা যায় এবং সে আইনের প্রয়োগ নিশ্চিত করা যায়। আজকে বোট ক্লাব নিয়ে কথা হচ্ছে, বোট ক্লাব নিয়ে কেন কথা হচ্ছে? বোট ক্লাবের প্রধান হচ্ছে পুলিশের আইজিপি, যে কারণে কিন্তু এত কথাটা এসছে। এবং বোট ক্লাবটা যে জায়গাতে স্থাপিত হচ্ছে, আজকে সরকার কিন্তু আমি এটা বলবো বিরাট বড় সাফল্য অর্জন করেছে। সারা দেশের নদী যে অবৈধভাবে গত 50-60 বছর যাবত দখল হয়েছে, সেই অবৈধ দখল উচ্ছেদ করার জন্য সরকার কিন্তু আমি বলবো আনকম্প্রোমাইজ তারা কিন্তু চেষ্টা করছে, কোনো সন্দেহ নাই। ঢাকা বলেন অন্যান্য জায়গায় নদীগুলো খালগুলো দখল করার জন্য কিন্তু সরকার সাংঘাতিকভাবে চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আজকে যদি ওই ক্লাবটি নদীর মধ্যে অবস্থিত হয়ে থাকে, তাহলে পরে আপনি এটা বেআইনি বলবেন না? তাহলে তো আপনার এটা তো ভাঙতে পারছে না আপনার বিশাল সাফল্যের মধ্যে এক ছোট্ট একটু কালিমা বা কলঙ্ক দেখা যাচ্ছে। বিষয়টা তো এইরকমই, তাই তো হারুনুর রশিদ এমপি? জি, আমি একটু তাহলে সম রেজাউল করিমের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই, যেভাবে টেলিভিশনে এসে মোহাম্মদ হারুনুর রশিদ সরকারের একটি প্রজেক্টের প্রশংসা করেছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে এই যে জুলহাস আলমও বললেন, বেগমপাড়ার কথা যদি আমরা বলি, বাড়িঘরের খবর নিতে গিয়ে দেখা গেল সরকারি আমলাদেরই বাড়ি বেশি সেখানে, মানে আবার দেখা যায় যে ক্লাবের সদস্যদের যখন খোঁজ নেই সেখানেও সরকারি কর্মকর্তারা। এ সরকার কি তাহলে আসলে সরকারি কর্মকর্তাদের খুব খুব বেশি সুবিধা দিচ্ছে যে তারা বুঝতে পারছে না টাকা খরচ কোথায় করবে? না, ধন্যবাদ আপনাকে। নোবডি জবাব দিল। তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হন, কর্মকর্তা হন, কেউই আইনের ঊর্ধ্বে না। তিনি আওয়ামী লীগের নেতা হন বা মন্ত্রী হন, এমপি হন, বিএনপির নেতা, জাতীয় পার্টির কেউ ঊর্ধ্বে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার চেষ্টা করছেন সকলকেই আইনানুগ প্রক্রিয়ায় তাদের অ্যাকাউন্টেবল জায়গাটায় নিয়ে আসতে। সে কারণেই কিন্তু এখন দুর্নীতির এত মামলা হয়। অতীতে কি দুর্নীতি ছিল না? দেখুন, দুর্নীতির মূল আইনটা হয়েছিল কিন্তু 1957 সালে। সেই থেকে কিন্তু ধারাবাহিকভাবে দুর্নীতি চলছে, দুর্নীতি কখনো বন্ধ হয়নি। কিন্তু আইনকে যুগোপযোগী করা, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে ক্ষমতাসীন দল, বিরোধী দল বা যারা ব্যবসা করে কাউকে আলাদাভাবে না দেখে কিন্তু যে অপরাধ করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বলতে গেলে শুনতে আপাতত একটু খারাপ মনে হতে পারে। দেখুন, এদেশে তো দুর্নীতির দায়ে পার্টির প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, তার পুত্ররাও কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। আবার আমার যে দল, ক্ষমতাসীন দলের এমপিদেরও কিন্তু বা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারাও কিন্তু আইনের মোকাবেলা করেছেন, কেউ দণ্ডিত হয়েছেন। এই জায়গার থেকে প্রতীয়মান হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাউকে পলিটিক্যাল এফিলিয়েশন না দেখে তাদের বিচার ব্যবস্থা আইনের আওতায় নেওয়ার চেষ্টা করছেন, জিরো টলারেন্সের জায়গায় নেওয়ার চেষ্টা করছেন। এখন দেখুন, যারা আমলা তাদেরকে আলাদাভাবে কোনো ছাড় দেওয়া না। আর আপনার কাছে বা আমাদের এখানে যে কজন আলোচনায় আছি, কারু কাছে কিন্তু এই রিপোর্ট নাই যে আমলারা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই টাকাটা শুধু পাচার করেছে। এমনও তো আছে, অতীতে মন্ত্রী ছিলেন, তারা ইংল্যান্ডে অন্যান্য দেশে নিজের নামে অ্যাকাউন্ট করে বিদেশে টাকা পাচার করেছেন। সেই মামলায় এখন তারা হাইকোর্টের বারান্দায় বিভিন্ন জায়গায় মামলা ফেস করতেছেন। সর্বোচ্চ পর্যায়ে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন বলছে এটা একটা ঘৃণিত অপরাধ করেছেন, এটার বিচার হতে হবে। এই জন্য আমরা কাউকে ছাড় দিয়ে করছি না। নদী দখল করা, নদীর পার্শ্ববর্তী এলাকা দখল করা, আমি দুইটি উদাহরণ বলি। আমাদের সদ্য প্রয়াত সংসদ সদস্য, অত্যন্ত রাজনৈতিক অ্যাক্টিভ ছিলেন আসলামুল হক সাহেব, তার একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, হাজী সেলিম বর্তমান মাননীয় সংসদ সদস্য, তার স্থাপনা, এগুলো কিন্তু ভেঙে দেওয়ার ভিতর থেকে শেখ হাসিনা সরকার দেখিয়েছেন যে কাউকে আলাদাভাবে ছাড় দেওয়া হয় না। এখন মুজিবুল হক চুন্নু সাহেব বলছেন যে ফেসবুকে একটা ডকুমেন্ট দেখেছেন। আমিও শুনেছি যে বোট ক্লাব যে জায়গাটায়, এই জায়গাটা তারা বিভিন্ন মালিকের কাছ থেকে কিনেছেন, ভুয়া দলিল করে কেউ মালিকানা ক্লেম করে। এখন আমরা কিন্তু কেউ নিশ্চিত না, বিভিন্ন সূত্র থেকে শুনছি। যদি কারো বৈধ মালিকানা থাকে তিনি এটা ফেস করতে পারেন। আর ক্লাব যখন কোনো
একটা লিমিটেড কোম্পানিতে পরিণত হয়, তখন কিন্তু লিমিটেড কোম্পানিতে নানাভাবে নানা মানুষের প্রবেশের সুযোগ হয়ে যায়। শুধু ক্লাব না, একটা লিমিটেড কোম্পানি, অনেকে কিন্তু এখানে ইনভেস্টও করেন। তবে খতিয়ে দেখার কথাটা চুন্নু ভাই যেটা বলছেন, আমি বলি, হারুন ভাই বলছে, খতিয়ে দেখা যেতে পারে এখানে যারা মেম্বার তাদের কতজনের সোর্স অফ ইনকাম ছিল, এত টাকা দিয়ে মেম্বার হওয়ার মতো তাদের অ্যাবিলিটি ছিল কিনা, সেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই করা হচ্ছে। খতিয়ে দেখলে আমার মনে হয় আমাদের দলের অনেক কিছু, অনেক প্রশ্নের উত্তর মিলবে। কারা 50-60 লাখ টাকা বা 1 কোটি টাকা খরচ করে শুধু একটি ক্লাবের মেম্বার হবার জন্য, এটা নিশ্চয়ই সরকারকে খতিয়ে দেখতে হবে, এটা আম জনতার দাবি। আমি জুলহাস আলমের কাছে জানতে চাই, অনেকটা তার বক্তব্য, এর আগের বক্তব্য কিছুটা উঠে এসেছিল, আরেকটু পরিষ্কার হতে চাই। একটা বিষয়, বাংলাদেশের পর্যটন খাত ও বিদেশি বিনিয়োগ চিন্তা করে অনেকেই বলেন যে মদ, ক্যাসিনো এসব উন্মুক্ত করে দেওয়া উচিত বা দেওয়ার বিষয়ে তারা যুক্তি উপস্থাপন করে। এই বিষয়ে আসলে আপনার মত কি, সেটা একটু জানতে চাই। আর দেশে সাম্প্রতিক যে ধরনের ভয়াবহ মাদকের বিস্তারের কথা শোনা যাচ্ছে, সেই তুলনায় তো আসলে মদ নিরীহই বলা চলে। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটি কথা বলে নিতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে সোশ্যাল ক্লাব এবং অন্যান্য যেসব ক্লাব, তার মধ্যে যে পার্থক্যটি আছে সেটি যেন আমরা ভুলে নেই। বোট ক্লাব নতুন একটি ক্লাব, আমি এটার খবর রাখি নানা কারণে। পাশাপাশি হচ্ছে দেখেন, ঢাকা ক্লাবের মতো ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব, সে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, এই 100 বছর পার হয়ে গেছে প্রায়, এই ক্লাবে তো এরকম কোনো ঘটনা শুনিনি এখন পর্যন্ত। তাহলে 100 বছরে এরকম কোনো ঘটনার কথা শুনলাম না, এরকম কোনো অভিযোগ আসলো না। আর এগুলো কিন্তু সোশ্যাল ক্লাব, এখানে কিন্তু পরিবার নিয়ে সবাই যায়। এখানে শুধুমাত্র আমাদের মনে করার কোনো কারণ নাই যে বার আছে সবাই এখানে মদ খেতে যায়, এখানে কিন্তু সবই আছে, এমনকি মসজিদও আছে কোথাও কোথাও, হ্যাঁ, সেখানে নামাজও পড়ে। আবার পয়েন্ট হচ্ছে যে এখানে প্রচুর সোশ্যাল প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়, কর্পোরেট প্রোগ্রাম হয় এবং পারিবারিক প্রোগ্রাম হয়, বিয়ে শাদী হয়, আকিকা হয়, এখানে জিমনেশিয়াম আছে, টেনিস কোর্ট আছে, সব আছে, লাইব্রেরি আছে। যার জন্য আমরা জন্য সোশ্যাল ক্লাবের যে কনসেপ্ট, সেটার জন্য আমরা ভুলে নেই। বোট ক্লাবের যে ঘটনাটি, সেটি বিচ্ছিন্ন বলবো কিনা আমি জানি না, কিন্তু এই ঘটনাটি কিন্তু একটি স্বাভাবিকভাবে অনাকাঙ্ক্ষিত, এবং যা হয়েছে আমরা জানি না, তদন্তে বেরিয়ে আসবে। সো আমাদের জন্য ওই একটা ডিস্কো, একটা নাইট ক্লাব, সেটার সাথে সোশ্যাল ক্লাবকে মিলিয়ে না, এটি কিন্তু তাহলে অন্যায় হবে, তাহলে আমরা ভুল বার্তা দিব জনগণকে। এখন আসে আপনি যে প্রশ্নটি করলেন, দেখেন আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় পৃথিবীতে। এই দেশে বিনিয়োগ বাড়ছে, এদেশে বিদেশিরা আসছে, এদেশে নানা ধর্মের মানুষ এবং নানা রকমের যোগাযোগ বিশ্বব্যাপী আছে। এখানে তো ধরেন বাস্তবতার সাথে তো মিলে থাকতে হবে। আপনি দেখেন, আমি আগেও বলেছি, পৃথিবীর কোনো দেশেই কিন্তু এটা একটা নিয়মের আওতায় চলে, কোথাও কিন্তু এমন না যে সেখানে মাদকদ্রব্য নেই, বা বিশেষ করে অ্যালকোহল যেটাকে বলি আমরা, তরল অ্যালকোহল যেটা বলি, এটা কিন্তু সর্বত্র আছে, সকল মুসলিম দেশে আছে, কোথাও সেটি মানে নিষিদ্ধ নয়, টোটালি নিষিদ্ধ নয়। হ্যাঁ, কোন আইনের আওতায় হবে, কে খেতে পারবে, কে খেতে পারবে না, সেটি একটি প্রশ্ন। এখন পর্যটনের জন্যই আবার আমার সবকিছু উন্মুক্ত করে দিতে হবে, সেটাও আমি মনে করি। কিন্তু একটা সুস্থ, একটা সুন্দর পরিবেশ, নিরাপত্তা এবং নিয়মের মধ্যে এগুলি যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্ব। আমাদের একজন প্রাজ্ঞ রাজনীতিক এবং মাননীয় সংসদ সদস্য বলেছেন সেই কথা, নিয়মের মধ্যেই কিন্তু চলে। এখানে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া, এই ক্লাবগুলোতে নির্বাচন হয়, তাদের কিন্তু একটা খুবই সুন্দর পরিবেশ আছে সেখানে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। অনেক কর্মসংস্থান হয়েছে, এবং ঢাকা শহরের যত সবচেয়ে সুস্বাদু খাবার যেসব জায়গা আছে, আপনি এই ক্লাবগুলোতে আপনি সবচেয়ে ভালো খাবার পাবেন এবং ফ্রেশ খাবার পাবেন, কারণ এখানে একটা মনিটরিং সিস্টেমটা খুব ভালো। এবং এটা কিন্তু পারিবারিক ক্লাব, এটা কিন্তু সামাজিক ক্লাব, এটা কিন্তু এমন কোনো নিষিদ্ধ এলাকা না, এটা কিন্তু গোপন জায়গা না যে এখানে রাতের বেলা কি হচ্ছে কেউ জানে না, বিষয়টা কিন্তু এরকম না একদম। সো আমি বলি, আমার নিজের বাচ্চা উত্তরা ক্লাবে সাঁতার শিখেছে এবং এখানে চমৎকার সুইমিং পুল আছে। কেন এখানে অনেক বাচ্চারা যারা এই ক্লাবের মেম্বার না, যাদের সামর্থ্য নেই, তারাও কিন্তু অন্য মেম্বারের সুপারিশে তাদের বাচ্চাদের সাঁতার শেখায়। আমার এই পুরো নেইবারহুডে তো কোথাও সাঁতার শেখানোর ব্যবস্থা আপনি করেননি, সিটি কর্পোরেশন করেনি, আমি কোথায় যাব? তাহলে এখানে কি হচ্ছে? এখানে চমৎকার একটা পরিবেশ আছে। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এইটা, এখানে অনেক কিন্তু এক্সিবিশন হয়, অনেক ছোট ছোট ফেয়ার হয়, ফলের মেলা হয়,
এখানে নানা রকম ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস হয়, এসব ক্লাবকে কেন্দ্র করে ডেঙ্গু বিরোধী প্রচারাভিযান চলে। তো এটা মনে রাখতে হবে যে আমাদের সোশ্যাল ক্লাবের কনসেপ্ট, ডিসকোর কনসেপ্ট, নাইট ক্লাবের কনসেপ্ট ইজ টোটালি ডিফারেন্ট। বাংলাদেশে কোনো ডিসকো নাই, বাংলাদেশে কোনো নাইট ক্লাব নাই, বাংলাদেশে সোশ্যাল ক্লাব আছে, তাও সেগুলো খুব হাতে গোনা। এখন সেটাকে যদি কেউ অপব্যবহার করে, আপনি যদি মোহামেডান ক্লাবকে এখন ক্যাসিনোর আখড়া বানান, সেটা তো এখন তাহলে কর্তৃপক্ষের সেটা ব্যর্থ হয়েছে এবং সেটা প্রশাসনের নাকের ডগা হয়েছে। প্রশাসনের লোকজন যুক্ত ছিল, রাজনীতিবিদরা যুক্ত ছিল, তাদের ছত্রছায়া হয়েছে। আপনিও বলছেন জুলহাস, এবং প্রশাসনের লোকজনের নাকের ডগায় যেহেতু হয়েছে, নিশ্চয়ই তাদের কোথাও না কোথাও সংশ্লিষ্টতা আছে। ঠিক এইরকম একটি কথাই সংসদে মোহাম্মদ হারুনুর রশিদ এমপি বলেছেন। তিনি বলেছেন যে তিনি চ্যালেঞ্জ করেছেন যে এইসব ক্লাবের মদের ব্যবসার সাথে সরকারি লোক জড়িত, পুলিশ এসব জায়গা থেকে টাকা নেয়। হারুনুর রশিদ এমপি, আপনার কাছ থেকে আমি জানতে চাই কিসের ভিত্তিতে আপনি চ্যালেঞ্জ করেছেন, আপনার কাছে তথ্য প্রমাণ আছে কি না? কারণ তথ্য প্রমাণ চাইতেই পারে। এর আগে অর্থমন্ত্রী আপনাদের কাছ থেকে তালিকা চেয়েছিল যে কারা কারা বিদেশে টাকা পাচার করে, তালিকা দেন। তথ্য প্রমাণ চাইলে তথ্য প্রমাণ দিতে পারবেন কিনা, প্রশ্ন এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শেখ ফজলুল করিম সেলিম বলেছেন যে মদ খাবার সুযোগ বন্ধ করতে গেলে বিএনপি চিল্লাচিল্লি করবে। সে বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, তবে সবই ছোট করে, কেননা সময় আরো দুজন অতিথিকে দিতে হবে, খুব বেশি সময় নেই। যে ধন্যবাদ। এখানে আসলে বিষয়টা হচ্ছে কি, আমি খুব সংক্ষেপেই বলছি যে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান রয়েছে, তাই না? তো রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানের যে অনুচ্ছেদগুলো আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মৌলিক অধিকারগুলো, সংবিধানের অন্যান্য যে পার্টগুলো, যদি এগুলো আমি সঠিকভাবে অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু রাষ্ট্রের অনেক সংকট দূর হয়ে যাবে। আর যে বিষয়টির কথা বললেন যে আজকে আমরা আইন প্রণয়ন করছি, আইন বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আইন প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা। সুতরাং এইখানে আমাদের দুর্বলতা। এখানে আমি আইন করে দিলাম, আমি কেন বলেছি যে এই জায়গাগুলো কিন্তু কোনো মন্ত্রী এমপিরা জড়িত নয়, তাহলে এই জায়গাগুলো কিন্তু দায়িত্ব নেওয়ার কথা আইন প্রয়োগকারী সংস্থার এবং প্রশাসনের, যে এই প্রতিষ্ঠানগুলো আপনার সঠিকভাবে চলছে কিনা, তারা যেভাবে লাইসেন্স নিয়েছে সেই লাইসেন্সের ব্যত্যয় ঘটছে কিনা। এই দায়িত্ব তো হচ্ছে প্রশাসনের, দায়িত্ব তো হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার। অন্যের উপর দোষ দিয়ে তো লাভ নাই। সরকার আজকে বিভিন্ন কাজে ব্যস্ত, আইন করে ছেড়ে দিয়েছে। তা আইন প্রয়োগ, আইনের বাস্তবায়ন যাদের উপর দায়িত্ব, তারা এই জায়গাগুলোতে সঠিকভাবে অগ্রসর হচ্ছে না। এখানে অনিয়ম, দুর্নীতি, এই কারণে আমরা কিন্তু এই জায়গাগুলোতে সংকট তৈরি হচ্ছে। এটি তো মূল বিষয়। আরও একটি বিষয় আপনি আলোচনার সময় এসছেন যে আপনি বিভিন্ন আপনার 5 স্টার হোটেল বা বিভিন্ন জায়গায় মদ আপনার বা ক্যাসিনো, এই জিনিসগুলো আপনি যে কোনো কিছুই করতে চান না কেন, যদি আইন সেটা কী কারণে প্রয়োজন, সেটার জন্য যদি আইন করেন এবং সেই অনুযায়ী যদি আপনি সেটা যথাযথ বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। সেইটার আমাদের ঘাটতি, সেটাই আমাদের অভাব, যে কারণেই কিন্তু আজকে রাষ্ট্রের সর্বত্র সর্ব জায়গায় আজকে আমাদের ভয়াবহ একটা রূপ গ্রহণ করেছে সংকট, এবং এই ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে। যে কারণে আমি বলবো, এখানে মাননীয় মন্ত্রী আছেন, আমি অনুরোধ করব যে আমরা পার্লামেন্টে বলছি, আপনি সরকারে আছেন, সরকারের যে জায়গাগুলো আপনি ভালো জানছেন, আপনি আইন অঙ্গনের লোক, আইনের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো পার্লামেন্টে নিয়ে এসে আপনি কারেকশন করেন, আর আইনের যথাযথ প্রয়োগের জন্য আপনারা সরকারিভাবে উদ্যোগ নেন। তার মানে আইনের আপনার যেই জায়গাটায় কারেকশন দরকার সেই জায়গায় কারেকশন করতে গেলে বিএনপি আসলে চিল্লাচিল্লি করবে এমন কোনো বিষয়টা একদমই সেই রকম না, আপনি পরিষ্কার করলেন। মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, আপনি রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন। ডিজে পার্টি হলে মানে আপনি কি কি সমস্যা আসলে দেখেন, মানে কেন আপনি প্রধানমন্ত্রীকে বলেছেন এটাতে হস্তক্ষেপ করতে? দেখেন, ডিজে পার্টি আমাদের যে আমরা যা দেখি, যা জানি পত্রপত্রিকার মাধ্যমে, কারণ ডিজে পার্টি তো আমরা যাই না, তবে যা জানি যে সেখানে নাচ গান হয়, সেখানে আপনার এই নাচ গানের নামে নেশাবান খাওয়া হয়, সেখানে আপনার মদ খাওয়া হয়, বেআইনি কাজ করা হয় এবং উচ্ছৃঙ্খল আচরণ করা হয়। এমনকি এই সমস্ত ডিজে পার্টিতে অনেক সময় মার্ডার হয়েছে, এরকম আছে, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সমস্ত কাজটা তো আসলে আইনে কভার করে না। আমি তো একটা জিনিসই মানে আপনাদেরকে বলবো, আমাদের সাংবাদিক ভাই যেটা বলছেন, যে সমস্ত ক্লাবে সামাজিক অনুষ্ঠান হয়, এই ব্যাপারটা আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো একটা জায়গায় বলছি যে ক্লাবের নামে উচ্ছৃঙ্খল আচরণ, ক্লাবের নামে অবৈধভাবে যাতে মানুষকে যে মদকে মাতলামি করে এবং ক্লাবের বাইরে এসে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় পুলিশ এদেরকে ধরে যে তারা মাতলামি করছে, এই সমস্ত উচ্ছৃঙ্খল আচরণ যাতে না করে এবং মানুষ যাতে এই যে সমস্ত ক্লাবের যে আকাম কুকাম যদি করা হয়
সেইগুলি যদি কোনো আইনগতভাবে ব্যবস্থা না হয় তাহলে তো বাইরের মানুষদেরকে এগুলি উৎসাহিত হবে। এই সমস্ত বিষয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে আমরা যে সমস্ত ক্লাব মানে এই ভালো কাজ করে আপনার সুইমিং পুল আছে, সেখানে অনেক আছে যে অনেকে দেশি বিদেশি মানুষ এসে থাকতে পারেন, সেখানে ভালো খাবার আছে, এই সমস্ত বিষয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই বা আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তিটা তো একটাই জায়গায়, যাতে এই মানে ক্লাবে এই সমস্ত ক্লাবের নামে যাতে কোনো রকম উচ্ছৃঙ্খল কিছু না করা হয়, উচ্ছৃঙ্খল কিছু করা না হয় সেই জন্যই আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেই কারণেই আপনি প্রসঙ্গটি তুলেছিলেন। আমি রেজাউল করিমের কাছে শেষ প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে যে নায়িকা পরিমণির ঘটনার সূত্র ধরে ক্লাব, মদ, জুয়ার মতো নানা ইস্যু আলোচনায় এসছে, সংসদেও এটি নিয়ে আসলে কথাবার্তা হলো। অনেকে বলে থাকেন, যেমনটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দাবি করেছেন যে সরকার গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরাতে এইসব ঘটনা সামনে আনে। আপনি কি একমত? কেননা পরিমণির কান্না যতটা গুরুত্ব পেল, নিখোঁজ ইসলামী বক্তা আবু তোহার স্ত্রীর কান্না কি ততটাই গুরুত্ব পাচ্ছে কিনা সরকারের কাছে? দেখুন, সরকার কোনোটাকেই গুরুত্বহীন বলছে না, কোনোটাকে অধিক গুরুত্ব ভাবছে না। যে বিষয়টার যতটুকু অবস্থান সেটাকেই বিবেচনা করি সরকার দেশে। আবু তাহার কথা বলবেন, এর চেয়ে তো বেশি আলোচিত ছিল মমিনুল হকের চিৎকার, এবং তারা কেউ কেউ তো সংবিধান মানে না, দেশ মানে না, প্রধানমন্ত্রী মানে না, রাষ্ট্রপতি মানে না। সে সময় কিন্তু দেশের একটি রাজনৈতিক মহলকে বাহবা দিতে দেখেছি এবং তাদের উৎসাহ দিয়ে তাদের উস্কিয়ে দেওয়ার মতো ঘটনাও দেখেছি। কাজে কোনো বিষয়টা সরকার যেটা আইনের প্রক্রিয়ার বহির্ভূত সেটাকে সরকার ছোট করে দেখছে না। আর পরিমণির ঘটনা সরকার সৃষ্টি করতে যাবে কেন? আমি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন মানুষ, আমি ব্যক্তিগতভাবে তার রাজনীতিকে পছন্দ না করলেও তাকে অপছন্দ করি না। তিনি পরিমণির সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলেন। আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে জনসাধারণের প্রয়োজনীয় কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে ভূমিকা রেখেছেন, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেকের মুক্তি চাই, ইলেকশন থেকে ছেড়ে চলে যেতে হবে, এই ছাড়া তারাই বা কি কাজটি করেছে? বরং এই সরকার সমস্ত বেআইনি কর্মকাণ্ডের বিচার করা, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার অধিকার নিশ্চিত করা, কোভিডকালীন পরিস্থিতিকে মোকাবেলা করা, সমগ্র বিষয় নিয়ে চলতেছে। পরিমণিকে সামনে এনে বিএনপিকে গৌণ করা বা অন্য কিছুকে গৌণ করার মতো রাজনৈতিক কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বাংলাদেশে আসে নাই। এখন বিএনপির একটা কিছু বলতে হবে, তারা বলে দিল। এটাও আমি মনে করি দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বহীন কথা বলেছেন। সরকার যেখানে যার যতটা অপরাধ আছে, যেটা অনিয়ম, সেটাকে সেভাবেই ডিল করতেছে, কাউকে ছাড় দিচ্ছে না। আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে আজকে করোনা ভ্যাকসিন পৌঁছে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কাছে করোনা ভ্যাকসিন নিয়ে আসছে। আজকে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কস কিন্তু সমান্তরালভাবে এগিয়ে চলতেছে। আমাদের বিভিন্ন সেক্টরকেও কিন্তু সেভাবে নিয়ে সামনের দিকে আমরা কাজ করে যাচ্ছি। কোনো কিছু কিন্তু থেমে নাই। এই থামার ভিতরে থেমে যে নাই, প্রশংসা সূচক কিছু করা যাবে না, সবসময় নেগেটিভ বলতে হবে। সেজন্যই পরিমণির কাহিনীটা সামনে নিয়ে আসছে। বরং পরিমণিকে নিয়েই নতুন করে কিছু কথা বলার সুযোগ আমার মনে হয় বিএনপির আসছে। আবার নতুন একটা ইস্যু বিএনপি সামনে নিয়ে এসে বলবে এটা হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে, এ জাতীয় কথা বলা ছাড়া বিএনপির বোধহয় মানে কনস্ট্রাকটিভ কোনো কিছু বলার মতো অবস্থান নাই। জি, সবাইকে ধন্যবাদ। তবে একটা জিনিস রেজাল্ট করবে, এই অনুষ্ঠানে কিন্তু এমপি হারুনুর রশিদ প্রশংসা করেছে যে এই সরকার যেভাবে নদী তীরের অবৈধ স্থাপনা উদ্ধার করেছে সেটা প্রশংসনীয়। আমি কিন্তু নিজেই প্রশংসার কথা শুনতে পেলাম। অবশ্যই আমরা সংসদে আপনাদের এরকম আরও সরব আলোচনা চাই, যে আলোচনা থেকে আমরা গণমাধ্যম হিসেবেও দিক নির্দেশনা পাবো যে কিভাবে কি হচ্ছে। দুই পক্ষের এইরকম দিক নির্দেশনামূলক এবং সরব আলোচনা পর্যালোচনা চলতে থাকুক। আমজনতা সেটাই চায়। দিন শেষে আমজনতার চাওয়া খুব ছোট, তারা জীবনের নিরাপত্তা চায়, সুখে শান্তিতে বসবাস করতে চায় এই সুন্দর বাংলাদেশে। সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমজনতার সঙ্গে থাকুন। আমজনতার শক্তি বড় শক্তি।